আসন্ন বাজেট অধিবেশনের আগে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদদের সঙ্গে আলোচনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিমস্টেক বিদেশ মন্ত্রীদের সম্মেলনে সব দেশকে একযোগে কাজ করার আহ্বান বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের। অগ্নিবীরদের ভবিষ্যৎ নিয়ে বিতর্কের মধ্যেই প্রাক্তন অগ্নিবীরদের নিয়োগে 10% সংরক্ষণের কথা জানালেন বিভিন্ন বিভাগের মহানির্দেশকরা। আরিয়া দহের ঘটনায় বারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদকে নিশানা মুখ্যমন্ত্রীর, পাল্টা সমালোচনা বিজেপির। উত্তরপ্রদেশে অবিরাম বৃষ্টি ও বন্যায় 20 জনের মৃত্যু, বিহারে বন্যা পরিস্থিতি সংকটজনক, উত্তরাখণ্ডের চামোলিতে ধস। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে বিশিষ্ট অর্থনীতিবিদদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন। আসন্ন কেন্দ্রীয় বাজেটের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বাজেট সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি ও পরামর্শ জানতে চান। অর্থনীতিবিদ ছাড়া বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ এই বৈঠকে উপস্থিত ছিলেন। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান সুমন বেরি ও অন্য সদস্যরা এই বৈঠকে অংশ নেন। উল্লেখ্য, সংসদের বাজেট অধিবেশন শুরু হবে 22 জুলাই। পরের দিন 23 জুলাই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় 2024-25 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। মোদী সরকারের তৃতীয় পর্বের শাসনকালে এটাই হচ্ছে প্রথম বাজেট। নতুন দিল্লিতে দুদিনের বিমস্টেক বিদেশ মন্ত্রীদের দ্বিতীয় সম্মেলন চলছে। এই সম্মেলনে বঙ্গোপসাগরীয় অঞ্চলের বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রতিনিধিরা নিরাপত্তা, যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগ প্রসারে পরস্পর মত বিনিময় করছেন। সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মায়ানমার সহ বিমস্টেক গোষ্ঠীর দেশগুলির বিদেশমন্ত্রীরা। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, বিমস্টেক সম্মেলনে যে লক্ষ্য নেওয়া হয়েছে তা পূরণে সব দেশকে একযোগে কাজ করতে হবে। Of the Neighborhood First outlook, the Act East policy and the Saga vision. Each of these endeavors is being purposed with a specific focus on the Bay of Bengal, where collaborative potential has long remained under-realized. We are all determined to infuse new energies, new resources and a new commitment into cooperation among Bay of Bengal nations. There are long-standing goals such as capacity building and economic cooperation that have acquired a new urgency, and not least a grouping that is so complementary and so congenial in its membership should surely harbor higher aspirations. Our hope is that these would be expressed as shared and ambitious BIMSTEC vision. মুসলিম বিবাহ বিচ্ছিন্ন মহিলারা এবার সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী স্বামীর কাছ থেকে খোরপোশ দাবি করতে পারবেন। শীর্ষ আদালত জানিয়েছে, ফৌজদারি আইনের 125 নম্বর ধারায় মুসলিম মহিলারা তাদের স্বামীর কাছ থেকে খোরপোশ পাওয়ার অধিকারী। বিচারপতি বি.ভি. নাগারত্না এবং অগস্টিন জর্জ মাসায়া এ সংক্রান্ত একটি আবেদন খারিজ করে দেন। সেই আবেদনে বিবাহ বিচ্ছিন্ন মহিলাকে অন্তর্বর্তী খোরপোশের নির্দেশ দেওয়ার আর্জি জানানো হয়েছিল। শীর্ষ আদালতের গতকালের এই রায়কে স্বাগত জানিয়েছে বিজেপি। নতুন দিল্লিতে দলের মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বিষয়টিকে মুসলিম মহিলাদের কাছে বিরাট স্বস্তির খবর বলে মন্তব্য করেন। सर्वोच्च न्यायालय के निर्णय ने निश्चित रूप से वो खतरा जो आज से तकरीबन 40 साल पहले 39 इयर्स बिफोर एस्टैब्लिश किया था उसको समाप्त किया है, और दूसरा मुस्लिम महिलाओं के लिए एक बहुत बड़ी राहत और मानवीय संवेदना का मार्ग प्रशस्त किया है। और तीसरा मैं ये कहना चाहूंगा, इसको मजहबी मामले से अलग हटकर ये महिलाओं को एक समान रूप से सम्मान और अधिकार देने का निर्णय है। यानी किसी भी महिला को अब मेंटेनेंस का अधिकार है, इररिस्पेक्टिव ऑफ विच एवर रिलीजन शी बिलोंग्स।
নেট ইউজি ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার একগুচ্ছ মামলার শুনানি গতকাল সুপ্রিম কোর্টে হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়ে যায়। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 18 জুলাই। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের নির্দেশ মেনে বুধবার হলফনামা পেশ করে কেন্দ্রীয় সরকার। এতে 2024-এর এই পরীক্ষায় অনিয়মের কথা অস্বীকার করে বলা হয়েছে, বিরাট মাপের অনিয়মের ইঙ্গিত যেমন নেই, তেমনি কোনো এক বিশেষ জায়গায় অনেক পরীক্ষার্থী অনিয়মের সুযোগ নিয়ে অস্বাভাবিক বেশি নম্বর নিয়েছে এমনও নয়। হলফনামায় জানানো হয়েছে, জুলাইয়ের তৃতীয় সপ্তাহ থেকে 4 দফায় নিটের কাউন্সেলিং করাতে চায় কেন্দ্র। মামলার শুনানি স্থগিতাদেশের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আইনজীবীরা। एनटीए ने ये कहा है कि ये मास पेपर लीक नहीं है, इस वजह से रीनीट की जरूरत नहीं है। तो ये सारे तथ्य जो एफआईआर्स वगैरह हुई है पटना में, ये सारे तथ्य उसमें खुल के सामने आए हैं कि एक दिन पहले ही पेपर अवेलेबल करा दिया गया था। तो इन सब बिंदुओं पे हम लोगों ने काफी अध्ययन किया है और उसके बाद ये सारा पक्ष हम कोर्ट के सामने रखेंगे। सुप्रीम कोर्ट में हमें बहुत उम्मीद है और हमें अपने सीजीआई साहब से बहुत उम्मीद है कि वो जरूर ऐसा कोई फैसला देंगे जो सभी बच्चों के हित में होगा और सर्वप्रिय होगा। আবগারি দুর্নীতি ইস্যুতে দিল্লির আপ সরকার ও অরবিন্দ কেজরিওয়ালের সমালোচনায় সরব হয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, দিল্লিতে পানীয় জলের সমস্যা সমাধানে ব্যর্থ আপ সরকার। दिल्ली में जिस तरह से आम आदमी पार्टी और श्री अरविंद केजरीवाल जी ने अराजकता फैलाई है अपनी बेईमानी के कारण, आज दिल्ली का हर निवासी उससे त्रस्त है। कई तरह के बड़े बड़े वादे किए, दिल्ली को साफ करेंगे, कचरे का ढेर बंद कर देंगे, हटा देंगे, कोई भी वादे पे खरे नहीं उतरे। दिल्ली वासियों को पानी की व्यवस्था कर नहीं पाए, शराब के ऊपर उनका फोकस रहा हमेशा। केजरीवाल जी ने शराब घोटाले में जो काम किया, आज उसके कारण संपूर्ण राजनीतिक जीवन पर, उनके विचार पर, उनकी सोच पर एक बड़ा प्रश्न मार्क, एक क्वेश्चन मार्क लगा है, बड़ा प्रश्न चिन्ह लगा है। जिस तरह के उन्होंने घोटाले किए और आज इस घोटाले में कांग्रेस भी शामिल हुई है, एक महा ठगबंधन बन गया है कांग्रेस का और आम आदमी पार्टी का, दिल्ली को लूटने के लिए। ईडी ने चार्जशीट किया है, सारे के सारे विषयों पे फैक्ट के साथ, डेटा के साथ कोर्ट में चार्जशीट दाखिल की है। जो अरविंद केजरीवाल बार बार बोल रहे थे कि कोई एविडेंस नहीं है, आज सारी एविडेंस कोर्ट के सामने प्रस्तुत की गई है। दिल्ली के निवासियों को तय करना है कि दिल्ली को एक वर्ल्ड क्लास सिटी बनाने के लिए, एक अच्छी सुविधाओं वाली सिटी बनाने के लिए, शहर बनाने के लिए, जो कैपिटल का जिस तरह की फैसिलिटीज चाहिए, क्या उसके लिए अरविंद केजरीवाल उपयुक्त है? ये दिल्ली वासियों का आज सोचना है। क्या कांग्रेस और आम आदमी पार्टी का ठगबंधन उपयुक्त है? ये हर दिल्ली वासी को सोचना है। इस तरह की कट्टर बेईमानी की राजनीति जो अरविंद केजरीवाल जी ने प्रस्तुत की देश के सामने, वो पूरे देश ने उसे नकार दिया। এদিকে দিল্লিতে জল সমস্যা ও বিদ্যুতের বিল বাড়ায় বিজেপির তরফে আজ প্রতিবাদ জানানো হবে। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, অগ্নিবীর প্রকল্প সম্পর্কে ভুল বোঝানো হচ্ছে। যুবকদের হতোদ্যম করতেই কংগ্রেস এই অপচেষ্টা চালাচ্ছে। এই প্রকল্প অত্যন্ত ভালো বলেও মন্তব্য করেন তিনি। अग्निवीर के खिलाफ ये राहुल गांधी और टुकड़े टुकड़े गैंग का जो अभियान चल रहा है, जो बच्चे मेरे कंस्टिट्यूएंसी के गए हैं वो कहते हैं कि जब मैं 4 साल का होकर के एक आर्मी में जाते हैं और 3 के लिए कहीं 15, कहीं 10, 7 जगह है पैरामिलिट्री में, फिर एविएशन में है। ये लोग अग्निवीर को बदनाम करना चाहते हैं, युवाओं को भ्रमित करना चाहते हैं। अग्निवीर जैसा कोई योजना अभी तक नहीं लाया गया था, अग्निवीर बेस्ट योजना है। সিআইএসএফ এর মহানির্দেশক নীনা সিং বলেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে প্রাক্তন অগ্নিবীরদের নিয়োগের বিষয়ে বড় পদক্ষেপ নিয়েছে। এই প্রেক্ষিতে সিআইএসএফ কনস্টেবল নিয়োগে 10% শূন্য পদ প্রাক্তন অগ্নিবীরদের জন্য সংরক্ষিত রাখবে। गृह मंत्रालय भारत सरकार के द्वारा एक्स अग्निवीरों का केंद्रीय सुरक्षा बलों में भर्ती हेतु महत्वपूर्ण निर्णय लिया गया है।
इस निर्णय के अनुसार सीआईएसएफ ने भी एक्स अग्निवीरों की सीआईएसएफ में भर्ती हेतु सभी तैयारियां कर ली हैं। इस तैयारी के अंतर्गत अग्निवीरों के लिए कांस्टेबल पद की भर्ती में 10% पद जो हैं वो अग्निवीरों के लिए आरक्षित किए गए हैं। इसके अतिरिक्त उन्हें पीईटी, जिसको कि शारीरिक दक्षता परीक्षा कहते हैं, उसमें उन्हें छूट प्रदान की गई है। साथ ही उन्हें आयु सीमा में भी छूट प्रदान की गई है। आयु सीमा की यह छूट जहां प्रथम वर्ष में 5 वर्ष तक की है, वहीं आगामी वर्षों में यह छूट 3 वर्ष तक की है। इन तैयारी के अंतर्गत अग्निवीर, जो भी एक्स अग्निवीर हैं, वो समय पर इस व्यवस्था का लाभ उठाएंगे, यह सीआईएसएफ भी सुनिश्चित करेगी। यह व्यवस्था जहां एक ओर सीआईएसएफ के लिए भी महत्वपूर्ण है, क्योंकि सीआईएसएफ को एक सक्षम, योग्य एवं प्रशिक्षित मैन पावर मिलेगा, जिससे फोर्स में डिसिप्लिन होगा, ऑपरेशंस में हमारी बेहतर होगी। उसी प्रकार एक्स अग्निवीरों को भी इस व्यवस्था के माध्यम से सीआईएसएफ में सेवा का अपॉर्चुनिटी प्राप्त होगा, उन्हें सेवा का सुनहरा अवसर प्राप्त होगा। সিআরপিএফ এর মহানির্দেশক অনিশ দয়াল সিং বলেছেন, সিআরপিএফ এ প্রাক্তন অগ্নিবীরদের নিয়োগের বিষয়ে সব রকম ব্যবস্থা করা হয়েছে। जहां तक अग्निवीर को सीआरपीएफ में लेने का सवाल है, इसके लिए ऑलरेडी सारी तैयारी हो चुकी है। गृह मंत्रालय की तरफ से जो हमारा सीआरपीएफ का जो हमारा आरआर है वो भी अमेंड होके आ गया है, जिसमें कि ऑलरेडी अग्निवीर को लेने का प्रावधान कर लिया गया है। जो पहले बैच के अग्निवीर हैं, अगर वे ज्वाइन करना चाहते हैं सीआरपीएफ, तो उनके लिए 5 साल की छूट भी है उम्र में, और उसके अलावा 10% रिजर्वेशन है उनके लिए। उनको फिजिकल एफिशिएंसी टेस्ट से छूट है, और जो सेकंड बैच से आएंगे उनके लिए 3 साल की भी उम्र में रियायत है। और फोर्स के लिए ये एक बहुत अच्छा कदम है। जब ये अग्निवीर जो कि ऑलरेडी आर्मी में ट्रेंड हैं और उन्होंने वहां ड्यूटी भी की हुई है, तो फोर्स को एक डिसिप्लिन्ड आदमी ट्रेनिंग के समय ही पहले ही दिन से मिल जाएगा, और उसका फायदा भी होगा, क्योंकि हम उनको उस हिसाब से उतनी मेहनत भी नहीं करनी पड़ेगी, और आगे चलते एक हमको आर्मी ट्रेंड व्यक्ति सोल्जर के रूप में मिल जाएगा। সশস্ত্র সীমাবল এসএসবির মহানির্দেশক দলজিৎ সিং বলেছেন, এসএসবি কনস্টেবল শূন্য পদের 10% প্রাক্তন অগ্নিবীরদের জন্য সংরক্ষিত করেছে। सशस्त्र सीमा बल में रिक्रूटमेंट हेतु 10% का एक्स अग्निवीर के लिए कोटा निर्धारित है। ये संशोधन हमारे एसएसबी के रिक्रूटमेंट रूल्स में कर दिया गया है। इसके साथ साथ जो पहला बैच आएगा उनको 5 साल का एज रिलैक्सेशन भी उपलब्ध है। इसके साथ साथ एक्स अग्निवीर के लिए इस रिक्रूटमेंट में कोई भी फिजिकल एफिशिएंसी टेस्ट, जिसको हम पीईटी बोलते हैं, वो नहीं किया जाएगा। আরপিএফ এর মহানির্দেশক মনোজ যাদব বলেছেন, রেল সুরক্ষা বাহিনীতে প্রাক্তন অগ্নিবীরদের নিয়োগের বিষয়ে তারা আগ্রহী। আগামী দিনে আরপিএফ এর কনস্টেবল পদের জন্য 10% সংরক্ষণ থাকবে অগ্নিবীরদের জন্য। भविष्य में जो भी भर्ती आरक्षक यानी कांस्टेबल के लेवल पे होगी, उसमें भी सभी श्रेणियों में 10% आरक्षण का प्रावधान किया जाएगा। न सिर्फ आरक्षण दिया जाएगा, बल्कि उनको आयु सीमा में छूट भी दी जाएगी। जो दिसंबर 2026 व जनवरी 2027 में जो पहला बैच अग्निवीरों का आर्मी, नेवी, एयरफोर्स से डिस्चार्ज होगा, उनके लिए ये छूट की सीमा 5 वर्ष होगी। लेकिन उसके पश्चात जो बैचेज आएंगे उसके लिए ये 3 वर्ष की सीमा की जाएगी। और तीसरी एक बहुत महत्वपूर्ण छूट जो दी गई है वो ये है कि जो परीक्षा होगी उसमें एक शारीरिक दक्षता परीक्षा यानी फिजिकल एफिशिएंसी टेस्ट होता है, तो वो टेस्ट की आवश्यकता अग्निवीरों को नहीं होगी। आरपीएफ बहुत उत्सुक है
कि जब अग्निवीर आए हम उनका स्वागत करें अपने बल में, और उनके आने से आरपीएफ को भी एक नई ऊर्जा, एक नई गति और एक नया मनोबल मिलेगा। बीएसएफ এর মহানির্দেশক নীতিন আগরওয়াল বলেছেন, প্রাক্তন অগ্নিবীরদের নিয়োগের বিষয়ে অধীর আগ্রহে রয়েছে बीएसएफ। 4 साल इन्होंने मशक्कत की नौकरी की है, एक्सपीरियंस हासिल किया है, कड़े अनुशासन में रहे हैं, तो बीएसएफ के लिए एकदम अनुरूप हैं ये। तो एक तरह से हमको तैयार सोल्जर मिल रहे हैं जिनको हम बहुत शॉर्ट ट्रेनिंग करके जो इनको लोकल कैप्सूल्स इनको देने हैं वो देने के बाद हम इनको तुरंत सीमा पे तैनात करेंगे। सब बलों में इसका लाभ होगा जिसमें भी अग्निवीर जाएंगे। हम इसका इंतज़ार कर रहे हैं, जैसे ही आएंगे हम इनको तुरंत लेके और इनको जो है जो कन्वर्शन ट्रेनिंग है वो देने के बाद इनको तैनात करेंगे। जितनी हमारी वैकेंसीज होंगी उनका 10% इनके लिए रिजर्व्ड होगा, आरक्षित होगा, और इनको एज की भी छूट है। जो पहला बैच है उसमें 5 साल का एज रिलैक्सेशन है और जो अगले बैच आएंगे उनके लिए 3 साल का रिलैक्सेशन होगा। অগ্নিবীর প্রকল্প নিয়ে সম্প্রতি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিবৃতি দিয়েছেন তাতে ভারতীয় সেনাবাহিনীকে অপমান করা হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা। বিজেপি মুখপাত্র সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছেন, অগ্নিবীর প্রকল্প নিয়ে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধিতা না করলেও এ রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের চাকরি দেওয়া নিয়ে যে অবস্থান নিয়েছেন তা দুর্ভাগ্যজনক। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী যে কথা বললেন যে বিজেপির সশস্ত্র ক্যাডার তৈরি হবে, কার্যত তিনি ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের অপমান করলেন, যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সম্পূর্ণ পরিবার বিপন্ন অবস্থায় পড়ে যাবার এ কথা জেনেও আমাদের সুরক্ষা দিচ্ছেন। এবং ভারতীয় সমাজে প্রফেশনাল আর্মি হয়েও যে সেনাবাহিনীর একটি নির্দিষ্ট মর্যাদা আছে, তাদের একটি নির্দিষ্ট উচ্চতা আছে সম্মানের, আজকে সেটাকেই কার্যত কুঠারাঘাত করছে এই রাজনৈতিক দলেরা। কিন্তু এই পরিকল্পনা তো একদিনের পরিকল্পনা নয়। এই পরিকল্পনা সরাসরি রাতারাতি নরেন্দ্র মোদী বা কিংবা আমাদের ডিফেন্স মিনিস্টার তৎকালীন রাজনাথ সিং এর তৎক্ষণিক মস্তিষ্ক প্রসূত কোনো স্টেটমেন্ট বা কোনো ঘোষণার মধ্যে দিয়ে নয়, যেটা আমরা পশ্চিমবঙ্গে দেখে থাকি যে মঞ্চের উপর থেকে সরকারি প্রোগ্রাম ঘোষণা হয়ে যায়, পরে সেটার কোনো বাস্তবতা থাকে না। এটা সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে, বিভিন্ন প্রাক্তন সেনা প্রধানের সঙ্গে আলোচনা করে, সমস্ত সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, বিভিন্ন সায়েন্টিস্ট, আন্তর্জাতিক মানে যারা মনোরোগ বিশেষজ্ঞ তাদের সঙ্গে আলোচনা করে, এবং ভারতীয় সেনাবাহিনীর নিজস্ব যে গবেষণার ক্ষেত্র আছে সেখানে আলোচনা করবার পর বহুদিনের ফসল হচ্ছে এটা। আজকে ভারতের সেনাবাহিনীকে পর্যন্ত আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী আক্রমণ করছেন এবং তিনি সরাসরি এটা বলছেন, অগ্নিবীর থেকে যদি কেউ আসেন, অগ্নিবীর নামক স্কিম থেকে যদি কেউ আসেন, তাদের কোন রকম সরকারি সাহায্য, সরকারি চাকরি দেওয়ার দায়িত্ব রাজ্য নেবে না। এখন একটু বিরতি, পরে রয়েছে আরো খবর। Come on boys, let's go practice. আরে দাঁড়া, আমার ব্যাংক অ্যাকাউন্টে রং এন্ট্রির প্রবলেম হয়ে গেছে। তাহলে ব্যাংকে কমপ্লেন কর না। ব্যাংকে লিখেছি 1 মাস হয়ে গেল, কিন্তু ওরা তো গুগলির পর গুগলি ছুটছে। তাহলে আরবিআই এর ব্যাংকিং লোকপালকে ইনফর্ম কর। দাঁড়া আমি বোঝাচ্ছি। ক্রিকেটে যেমন থার্ড আম্পায়ার, তেমনি আরবিআই এর ব্যাংকিং অম্বাডসম্যান। আরবিআই বলে যদি ব্যাংক আপনার অভিযোগের সমাধান 1 মাসের মধ্যে না করে তাহলে আপনি আরবিআই এর কমপ্লেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে অনলাইন অভিযোগ করতে পারেন। এটা আরবিআই এর অভিযোগ সমাধানের সহজ উপায়, আর তাও ফ্রিতে। আরবিআই এর কথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন। আরিয়াদহের ঘটনায় ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই ঘটনায় দোষীদের গ্রেফতার করা হয়েছে। 21 সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফা ভাবে একই নিউজ দেখিয়ে গেছেন, অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর পাল্টা সমালোচনায় সরব হয়েছে বিজেপি। দলের মুখপাত্র সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছেন, আরিয়াদহের ঘটনায় কখনোই দায় এড়াতে পারেন না মুখ্যমন্ত্রী। আইন শৃঙ্খলা রক্ষা করবার দায়িত্ব কি কোনো সাংসদের, কোনো বিধায়কের? কোন আমলে হয়েছিল সেটা বড় কথা নয়,
অর্জুন সিং সেখানে সাংসদ ছিলেন কি অর্জুন সিং সাংসদ ছিলেন না, এটা অপ্রাসঙ্গিক। প্রাসঙ্গিক একটাই যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে আজ পর্যন্ত আছেন। আজকে আইন শৃঙ্খলার এই চূড়ান্ত অবনতি, অ্যাবসলিউট লনেসনেস, টোটাল অ্যানার্কি, আমরা একটা নৈরাজ্যের বাসিন্দা। আজকে এর জন্য দায়ী হচ্ছেন মুখ্যমন্ত্রী, তিনি তার দায়িত্ব এড়াতে পারেন না। একজন সমাজ বিরোধী, একজন দুষ্কৃতী, সে নৃশংস অত্যাচার চালিয়েছে বছরের পর বছর। পুলিশ তাকে সহযোগিতা না করলে, পুলিশের প্রাধান্যতা না থাকলে, পার্টির অনুমোদন না থাকলে, পার্টির সর্বোচ্চ নেতৃবৃন্দের অনুপ্রেরণা না থাকলে সে কি কাজ করতো না। এখন এই অন্যের বিরুদ্ধে স্টেটমেন্ট করে গুলিয়ে দিতে চাইছে গোটা ব্যবস্থাটা। এটার জন্য যদি কাউকে দায়ী করতে হয়, দায়ী করতে হবে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকে। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে যদি এখন রাজ্য সরকারকে টাস্কফোর্স তৈরি করতে হয়, তাহলে বছরভর সরকার কি করছিল, এমনই প্রশ্ন তুললেন কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। যদি টাস্কফোর্স তৈরি করতে হয় তাহলে গোটা বছর এই রাজ্য সরকার করে কি কাজ? রাজ্য সরকার কেন প্রথম থেকেই এই ধরনের ব্যবস্থা নেয় না যার মাধ্যমে জিনিসপত্রের দাম মেনটেন করা যায়? কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সম্প্রতি যে সাম্প্রদায়িক বক্তব্য রেখেছেন তাই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি করেছেন বিজেপি মুখপাত্র সাংসদ শ্রমিক ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী বলেন তো, যিনি বললেন মুখ্যমন্ত্রীর এমএলএ যে আমরা এখানে 70% হিন্দু, 30% যেদিন চাইব কেটে জলে ভাসিয়ে দেব, গ্রেপ্তার করেছেন তাকে, একটা শব্দ এর বিরুদ্ধে উচ্চারণ করেছেন, ব্যবস্থা নিয়েছেন, তাকে দল থেকে সাসপেন্ড করেছেন। কলকাতার যিনি মহানাগরিক, আজকে তিনি প্রকাশ্যে জায়গায় বললেন, সেটা সমস্ত জায়গায় ভাইরাল হলো, যে আমরা যারা মুসলমান হয়ে জন্মাতে পারিনি আমরা দুর্ভাগা, আমরা অশিক্ষিত, আমরা মূর্খ, আমাদের মধ্যে জ্ঞানের আলো আসেনি, আমাদের চেতনার অভাব আছে। তাই আমাদের চেতনার জন্য যদি একজনকেও আপনারা করে যেতে পারেন, চেতনা দিয়ে যেতে পারেন, মানে ধর্মান্তরিত করে যেতে পারেন, তাহলে জান্নাত না, আল্লাহ কি বললেন, তারা তিনি খুশি হবেন। এটা কোনো সভ্য দেশে কোনো এই জিনিস চলে নাকি? এটা ধরুন মধ্যযুগের পুরো ব্যবস্থা চলছে। তার মানে আগামী দিনে পশ্চিমবঙ্গে কি হবে? সে সুরাবর্তীর জমানা ফিরে আসবে। কেন্দ্রীয় শিক্ষা উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার একাধিক ইস্যুতে রাজ্য সরকার ও শাসক দলের সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন কমিশনকে এই রাজ্যে নির্বাচন নিয়ে আলাদা করে ভাবার প্রয়োজন রয়েছে, এখানে নির্বাচন প্রহসনে পরিণত হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। যেভাবে মারামারি গন্ডগোল চলছে, ভোট লুট চলছে, এরকম কোন নির্বাচন তো হওয়া উচিত না। কেন্দ্র নির্বাচন কমিশনের ভাবা উচিত যে এইভাবে যদি ভোট করানো হয় তাহলে তো নির্বাচনের নামে প্রহসন হবে। মোড়ের মাথায় গুন্ডারা দাঁড়িয়ে থাকছে, যারা ভোট দিতে যাচ্ছে তাদেরকে চমকানো হচ্ছে, ধমকানো হচ্ছে। তাই আমি বলছি তো বিভিন্ন জায়গায় অশান্তি হচ্ছে, চেষ্টা করছে, পুলিশ প্রশাসন তো একদম দলদাসের মতো আচরণ করছে। তো পশ্চিমবঙ্গকে আমার মনে হয় কেন্দ্র নির্বাচন কমিশনের আলাদা করে ভাবা উচিত। এটাকে অ্যাট পার গোটা দেশের মতো ভাবলে হবে না, তাহলে ভোট হবে না। এখানে যদি কেন্দ্র নির্বাচন কমিশন চায় যে সত্যি জনগণের মত প্রকাশ পাক, তাহলে পরে অবশ্যই পশ্চিমবঙ্গের ভোট নিয়ে আলাদা করে চিন্তা ভাবনা করা উচিত এবং অন্যরকম স্ট্র্যাটেজি নিয়ে ভোট করানো উচিত, যাতে সাধারণ মানুষ তার মত প্রকাশ করতে পারে। মুর্শিদাবাদ জেলায় 165 কোটি বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে WBACDCL এর। সরকারি অফিস থেকে রাজনৈতিক দলের কার্যালয়, ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে একাধিক ক্লাব, সর্বত্রই বিল বাকি পড়ে রয়েছে বলে বিদ্যুৎ দপ্তর সূত্রের খবর। এই ঘটনায় উদ্বিগ্ন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। এই জেলায় 18 লক্ষ বিদ্যুৎ উপভোক্তা রয়েছে। জেলার মধ্যে সবচেয়ে বেশি বিল বকেয়া রয়েছে কান্দি মহকুমায়। জানা গেছে জেলা বিদ্যুৎ বন্টন দপ্তর বর্ষাকালের পর এই বকেয়া বিল আদায়ে তৎপর হবে। রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, জলঙ্গি সহ বেশ কিছু জায়গায় লো ভোল্টেজ এবং লোডশেডিং এর সমস্যা রয়েছে। আমাদের বিদ্যুতের এমনি বিল কনজিউমাররা কিন্তু আগের থেকে অনেকটাই সচেতন হয়েছে, অনেকটাই বিল কিন্তু আমরা পাচ্ছি। এবার এখনো কিন্তু প্রায় আমার ডিস্ট্রিক্টে প্রায় 165 কোটি টাকা এখনো বিদ্যুতের বকেয়া বিল কিন্তু রয়েছে। অথই জলে সমুদ্র সাথী। রাজ্য সরকারের মৎস্যজীবীদের জন্য প্রকল্প সমুদ্র সাথীতে বিস্তর বেনিয়মের অভিযোগ উঠেছে। এই প্রকল্পে তাদের এপ্রিল ও মে মাসে 2 মাসে 5,000 করে 10,000 টাকা ভাতা ঘোষণা করেছিল রাজ্য সরকার। এই প্রকল্পের জন্য দুয়ারে সরকার শিবিরে গিয়ে মৎস্যজীবী কার্ড তৈরি করতে বলা হয়। মৎস্যজীবী সংগঠনগুলির অভিযোগ, পঞ্চায়েতের দেওয়া মৎস্যজীবী শংসাপত্র নিয়ে এই কার্ড তৈরি করা হয়। এতেই বিস্তর বেনিয়ম ধরা পড়ে। গত 15 জুনের পর থেকে বন্ধ রয়েছে সমুদ্র সাথী পোর্টাল। আবেদন প্রক্রিয়াও
পুরোপুরি বন্ধ। সব মিলিয়ে অথই জলে প্রকল্পটি। এই টাকা এপ্রিল মে মাসে দেওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত একজনও সামুদ্রিক মৎস্যজীবী এই ভাতা পাননি। হতাশ দক্ষিণ 24 পরগনার লক্ষাধিক সামুদ্রিক মৎস্যজীবী। প্রতি বছর 15 এপ্রিল থেকে 14 জুন সামুদ্রিক মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি থাকায় সংকটে থাকেন প্রান্তিক সামুদ্রিক মৎস্যজীবীরা। এই মৎস্যজীবীদের কথা ভেবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, উত্তর 24 পরগনা 2 লক্ষের বেশি মৎস্যজীবীকে এই প্রকল্পে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। অভিযোগ, রাজনৈতিকভাবে মৎস্যজীবী কার্ড দেওয়া হয়েছে, সঙ্গে রয়েছে স্বজন পোষণ। আমি নদীতে, আমার সবসময় নদীতে আমার নৌকো নিজস্ব আছে, রেজিস্ট্রেশন আছে অবধি আমার, ঠিক আছে। দরখাস্ত দিয়েছি, দরখাস্ত ভুল করেছে, ভুলের জন্য আমি কিছু করতেও পারছি না। কি চাইছেন এখন? এই আমার কার্ডটা সংশোধন করার জন্য, এই ব্যাংক বিলটা আমি কিছু করতেও পারছি না, যে জালেও যেতে পারছি না মাছ ধরতে, তাহলে আমার সংসার চালাতে অসুবিধা হচ্ছে আমার। মৎস্যজীবীর যখনই কার্ড হয় বা অনেক কিছু জিনিস আছে, তখন আমরা হয়তো বাইরে চলে গেলাম, আমরা এলাম তখন দিলাম হয়ে গেছে। এবারে আমাদের সই না হলে তো কিছু হবে না, যার কারণে আমাদের অনেকে মৎস্যজীবী কার্ড করতে পারে না। কারণ সমুদ্রে চলে যাওয়া মানে সে 2 দিন পরে আসবে, তখন দেখলাম এসে হয়ে গেছে। এবারে বাড়ির লোক সই দিলে তো হবে না, যারা ছিল তাদের কার্ড হয়েছে, এবারে মৎস্যজীবীর কার্ড নিচ্ছে, এবারে সবাই জমা দিচ্ছে, সবাই করে দিচ্ছে। সরকার তো তদন্ত করে দেখছে না যে ট্রলারে যায় কি ভ্যান চালায় কি রিক্সা চালায়, তা তো দেখছে না। সে এবারে জমা নিচ্ছে, সরকার বলেছে মৎস্যজীবী কার্ড হবে, সবাই জমা দিচ্ছে, সরকার সেইটাই জমা নিয়ে নিচ্ছে। কার্ড হচ্ছিল তখন বহু প্রকৃত মৎস্যজীবী, সামুদ্রিক মৎস্যজীবী তারা কার্ড করতে পারে। তারা পঞ্চায়েতের পক্ষপাতিত্বের ফলে তারা সার্টিফিকেট পায়নি, কেন এর একটা বাধ্যতা ছিল যে পঞ্চায়েত থেকে সার্টিফিকেট দিতে হবে। তারা সার্টিফিকেট না পাওয়ার জন্য আবেদন করতে পারে, স্বাভাবিকভাবে তারা কার্ড পায়নি। আর কার্ড না পাওয়ার জন্য তারাও আবেদন করতে পারছে না। আবার আবেদন করেও অনেক মৎস্যজীবী তারা এখনো পর্যন্ত কার্ড পায়নি। আবার যারা পেয়েছেন তাদের একটা বড় অংশ কার্ডে ভুল আছে। কুল বিভাগে প্রায় 20,000 সামুদ্রিক মৎস্যজীবী আছে কম বেশি, সেখানে দেখুন মাত্র 2018টি কার্ড ইস্যু হয়েছে। এবং আমরা খবর নিয়ে দেখেছি এই 2018টির মধ্যে 1000-এরও বেশি কার্ড হচ্ছে ফেক মৎস্যজীবী, মানে যারা কখনো নদী সমুদ্রে মাছ ধরে না, কেউ ভ্যানওয়ালা তো কেউ পানওয়ালা, তারাও সমুদ্র সাথী প্রকল্পের জন্য আবেদন করে দিয়েছে। প্রকৃত যারা মৎস্যজীবী তারা বাদ পড়ে যাচ্ছে। এডিএফ মেরিন সুরজিৎ বাগ বলেছেন, সমস্ত অভিযোগ খতিয়ে দেখার জন্য সর্বোচ্চ স্তরে পাঠানো হয়েছে। আমাদের কাছে যা এসেছিল, আবেদন করেছিল অনলাইনে, সেই অনলাইনগুলো ঝাড়াই পৌঁছাই করে আমরা আবেদনগুলোকে স্ক্রুটিনাইজ করে নিয়েছি। স্ক্রুটিনাইজ করে নিয়ে আমরা আমাদের যে প্রসেস অনুযায়ী আমাদের যিনি অ্যাপ্রুভিং অথরিটি এসডিও সাহেবের কাছে পাঠিয়েছিলাম। এসডিও সাহেবের অনলাইন সমস্ত কিছু সেটা এসডিও সাহেবের কাছে আমাদের কাছে চলে এসছে এই অবধি। এবার হায়ার অথরিটি যেমন যেমন ইনস্ট্রাকশন দেবে তেমনই আমরা করব। এখনো পর্যন্ত মোটামুটি সমস্ত কিছু নর্মাল। নেপালে তুমুল বৃষ্টিতে মধ্য নেপালের মদন আশ্রিত মহাসড়কে ধস নামে। এর ফলে যাত্রীবাহী 2টি বাস ত্রিশুলী নদীতে পড়ে যায়। বাস দুটিতে মোট 63 জন যাত্রী ছিলেন। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে, তবে অবিরাম বৃষ্টিতে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ড এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক বার্তায় তিনি বলেন, যাত্রীদের উদ্ধারের জন্য অনুসন্ধান কাজ চালাতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে প্রতিকূল আবহাওয়ার জন্য কাঠমান্ডু থেকে ভরতপুর ও চিতওয়ানের মধ্যে সব উড়ান বাতিল করা হয়েছে। নেপালের সংসদে আজ প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ড আস্থা ভোটের সম্মুখীন হবেন। নেপালি কংগ্রেস ও সিপিএন ইউএমএল হুইপ জারি করে নিজ নিজ দলের সাংসদদের প্রচণ্ডের বিরুদ্ধে ভোট দিতে নির্দেশ দিয়েছে। গত সপ্তাহে সিপিএন ইউএমএল প্রচণ্ড সরকারের উপর থেকে নিজেদের সমর্থন তুলে নেয় ও নেপালি কংগ্রেসের সঙ্গে জোট বাঁধে। উইম্বলডন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি হবেন পাউলিনি ও ক্রেজিকোভা। 2018 সালের পর এই প্রথম তারা মুখোমুখি হবেন। এই নিয়ে টানা দ্বিতীয়বার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন ইতালির জাসমিন পাউলিনি। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে মেদভেদেভ আলকারাজ ও জকোভিচ মেসুটির মধ্যে মোকাবিলা হবে। উত্তরপ্রদেশে অবিরাম বৃষ্টি ও বন্যায় গত 24 ঘণ্টায় 20 জনের মৃত্যু হয়েছে। পিলভিট, লখিমপুর, কুশীনগর, বলরামপুর, সীতাপুর, অযোধ্যা ও সিদ্ধার্থনগরে বহু নদীর জলস্তর বাড়ছে। পিলভিট ও লখিমপুর খেড়ি থেকে বন্যা দুর্গত মানুষকে বিমানে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে।
নেপাল থেকে জল ছাড়ার ফলে বিহারে বন্যা পরিস্থিতি সংকটজনক। 2004 সালের পর কোশি নদীতে জলস্তর এই প্রথম এতটা বেড়েছে। বন্যা প্রভাবিত অঞ্চলে চলছে ত্রাণ ও উদ্ধার কাজ। এ পর্যন্ত 17 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যাজনিত কারণে গত 24 ঘণ্টায় 5 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল 84। প্রবল বর্ষণে উত্তরাখণ্ডের চামোলি জেলায় পাতালগঙ্গা এলাকায় বিশাল ধস নামে, ফলে বদ্রীনাথ জাতীয় সড়ক বন্ধ হয়ে যায়। গতকাল বেলা 11টা নাগাদ এই ঘটনা ঘটে। সড়কপথ স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার। আসন্ন বাজেট অধিবেশনের আগে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদদের সঙ্গে আলোচনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিমস্টেক বিদেশমন্ত্রীদের সম্মেলনে সব দেশকে একযোগে কাজ করার আহ্বান বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের। অগ্নিবীরদের ভবিষ্যৎ নিয়ে বিতর্কের মধ্যেই প্রাক্তন অগ্নিবীরদের নিয়োগে 10% সংরক্ষণের কথা জানালেন বিভিন্ন বিভাগের মহানির্দেশকরা। আরিয়াদহের ঘটনায় ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদকে নিশানা মুখ্যমন্ত্রীর, পাল্টা সমালোচনা বিজেপির। উত্তরপ্রদেশে অবিরাম বৃষ্টি ও বন্যায় 20 জনের মৃত্যু। বিহারে বন্যা পরিস্থিতি সংকটজনক। উত্তরাখণ্ডে চামোলিতে ধস। সংবাদ এ পর্যন্তই। এরপর বেলা 11টা রয়েছে 5 মিনিটে 15টি খবর। নমস্কার।